ভেরি ইজি। আমাদের যে স্পোর গুলো বের হয় অ্যাসকোকার্প থেকে, সেই স্পোর আমরা জানি কি মেল এবং ফিমেল স্পোর দুইটাই আছে, এবং এই মেল এবং ফিমেল স্পোর গুলো জার্মিনেট করে, এখানে যদি আমরা দেখি এগুলোকে ইন কেস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে স্পোরকে তোমার হচ্ছে কনিডিয়া বলে। এই কনিডিয়া গুলো তোমার হচ্ছে নরমালি জার্মিনেট করবে। অ্যাস্টোকার্প থেকে যে স্পোর গুলো বের হবে মেল এবং ফিমেল থাকবে, এবং দুইটাতেই হচ্ছে যে যে স্পোর গুলো বা কনিডিয়া গুলো বের হবে সেগুলো জার্মিনেট করে হাইফা হচ্ছে ডেভেলপ করবে। হাইফা থেকে আবার নতুন করে হচ্ছে যে কনিডিও 4 হবে, এবং কনিডিও 4 এর মাথায় আবার কনিডিয়া ডেভেলপ করবে। এটাই হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। The mycelium grows out from a germinating ascospore, অর্থাৎ অ্যাসকোস্পোর যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে তাদেরকে স্পোর গুলোকে কনিডিয়া বলে, এবং এই যে তোমার অ্যাসকোস্পোর গুলো বের হয় সেগুলো জার্মিনেট করে হাইফা বা মাইসিলিয়াম তৈরি করে, এবং এই মাইসিলিয়াম থেকে কনিডিও 4 ডেভেলপ করে, এবং কনিডিও 4 গুলোর মাথায় কনিডিয়া ডেভেলপ করে, এবং পরবর্তীতে এই কনিডিয়া গুলো হচ্ছে স্প্রেড করে আবার হচ্ছে যে নতুন করে হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এতটুকু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা আসলে ফিগার থেকে ডাইরেক্ট চলে আসি। আমরা জানি কি সেক্সুয়াল রিপ্রোডাকশনে একটা মেল এবং একটা ফিমেল দরকার হবে, অর্থাৎ জেনেটিক্যালি ডিফারেন্ট দুইটা ম্যাটিং টাইপ যখন ফিউজড হবে তখন থেকে সেক্সুয়াল রিপ্রোডাকশন শুরু হবে। ইন কেস অফ অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসে আমরা জানি কি মেল পার্টটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম আর ফিমেল পার্টটাকে বলা হয় অ্যাসকোগোনিয়াম। এখানে দেখো আমরা একটু কার্সারটা খেয়াল করো, এখানে দুই ধরনের হচ্ছে যে অ্যান্থেরিডিয়াম দেখানো হচ্ছে এটাকে, আর এটাকে অ্যাসকোগোনিয়াম। দ্যাট মিনস এই যে অ্যাসকোস্পোর থেকে যে স্পোর গুলো বের হচ্ছে দুই ধরনের হাইফা, একটা স্পোর জার্মিনেট করে একটা হাইফা ডেভেলপ করে যার ভিতরে রেড কালারের নিউক্লিয়াস আছে, আর একটা হাইফা ডেভেলপ করে যার ভিতরে হচ্ছে গ্রিন কালারের নিউক্লিয়াস আছে, এবং দুই ধরনের ম্যাটিং টাইপ মানে হচ্ছে যে দুই ধরনের জেনেটিক্যালি ডিফারেন্ট দুই ধরনের ফাঙ্গাল হাইফা। এখন আমরা জানি অ্যাসকোমাইকোটাতে তাদের নির্দিষ্ট সেক্সুয়াল অর্গান সেক্স অর্গান আছে, এবং মেলটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। এখান থেকে দেখি এটা অ্যান্থেরিডিয়াম রেড কালারের নিউক্লিয়াস, এবং আরেকটা হচ্ছে গ্রিন কালারের নিউক্লিয়াস হচ্ছে অ্যাসকোগোনিয়াম গুলো আমরা জানি। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি হবে, অ্যান্থেরিডিয়াম অ্যাসকোগোনিয়ামের সাথে ফিউজড হবে। কিভাবে ফিউজড হবে, তাদের যে ট্রাইকোগাইনি থাকে সেই ট্রাইকোগাইনি অ্যান্থেরিডিয়ামের উপর অ্যাটাচ হবে, এবং অ্যাটাচ হলে অ্যাসকোগোনিয়ামের ভিতরে যে নিউক্লিয়াস সেগুলো অ্যান্থেরিডিয়ামের ভিতরে যে নিউক্লিয়াস সেগুলো অ্যান্থেরিডিয়াম থেকে ট্রাইকোগাইনের ভিতর দিয়ে এই যে অ্যাসকোগোনিয়ামে যাবে, এবং এই যে অ্যাসকোগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম যে ফিউজড হয়ে যে নিউক্লিয়াসের যে ট্রান্সফার, এবং যার ফলে ভিতরে একটা ডাইক্যারিওটিক হাইফা ডেভেলপ করে যাকে বলা হয় অ্যাসকোজেনাস হাইফা, এই প্রসেসটাকে বলা হয় প্লাজমোগ্যামি। মনে আছে? তো আমরা জানি প্লাজমোগ্যামির ফলে কি হয়। প্লাজমোগ্যামির ফলে যে ফিমেল সেক্স অর্গান অ্যাসকোগোনিয়াম তার ভিতরে একটি ডাইক্যারিওটিক হাইফা যাকে বলা হয় অ্যাসকোজেনাস হাইফা ডেভেলপ করে, এবং এট দি সেম হ্যাপ্লয়েড হাইফা ডেভেলপ করে, সেটা হচ্ছে স্টেরাইল হাইফা। এই হ্যাপ্লয়েড হাইফা দ্বারা হচ্ছে এই যে একটা ডেভেলপিং অ্যাসকোমা, এর পাশের যে আউটার ওয়াল পেরিথেসিয়াল ওয়াল বা ক্লাইস্টোথেসিয়াল ওয়াল অথবা ফ্রুটিং ওয়াল, এই ওয়ালটা তৈরি হয়। আর এই যে অ্যাসকোজেনাস হাইফা, এই অ্যাসকোজেনাস ব্রাঞ্চিং হচ্ছে প্রলিফারেট হচ্ছে, এবং এখান থেকে অ্যাসকাস ফর্ম করবে। এখন আমরা যে কোনো একটা যদি অ্যাসকোজেনাস হাইফা এখানে ধরি, তাহলে আমরা কি হয়, কিভাবে অ্যাসকাস ফর্ম করে, এই অ্যাসকোজেনাস হাইফার মধ্যে অ্যাসকাস মাদার সেলে দুইটা নিউক্লিয়াস থাকে, মনে আছে? এই দুইটা নিউক্লিয়াস পাশাপাশি থাকে, এটা হচ্ছে অ্যাসকাস মাদার সেল ডাইক্যারিওটিক হাইফা। এখান থেকে পরে ক্যারিওগ্যামি হবে, ক্যারিওগ্যামি হওয়ার ফলে দুইটা নিউক্লিয়াস ফিউজড হয়ে একটি ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, এবং বলা হয়েছে যে এটাই একটা একমাত্র ডিপ্লয়েড স্টেজ, টুয়াইস অ্যান স্টেজ। আগেরগুলো কি ছিল? এন, এটা এন ছিল, এটা এন ছিল। যখন দুইটা ফিউজড হয়ে গেছে এন প্লাস এন, এই পর্যন্ত হচ্ছে এন প্লাস এন। দ্যাট মিনস দুইটা নিউক্লিয়াস থাকবে একটা হাইফাতে, কিন্তু তারা কনজুগেটলি ডিভাইডেড অবস্থায় থাকবে, একটা হাইফা দুই প্রান্তে থাকবে, মিক্সড হবে না। যখন মিক্সড হয়ে যাবে মেল এবং ফিমেলের যে নিউক্লিয়াস ফিউজড হয়ে যাবে, তখন জাইগোট ফর্ম করবে, এবং এটাকে বলা হয় ডিপ্লয়েড নিউক্লিয়াস বা ডিপ্লয়েড স্টেজ অফ দি ফাঙ্গাস। পরবর্তীতে কি হয় আমরা জানি, প্রতিটা এই যে অ্যাসকোজেনাস হাইফার যে অ্যাসকাস মাদার সেল, এই অ্যাসকাস মাদার সেলে আমাদেরকে জাইগোট ফর্মের পরে পরবর্তীতে হচ্ছে মিউসিস সেল ডিভিশন হয়ে 4টা নিউক্লিয়াস ডেভেলপ করে, এবং ফলোড বাই মাইটোটিক সেল ডিভিশন হয়ে 4টা থেকে 8টা নিউক্লিয়াস ডেভেলপ করে। এবং এই যে নিউক্লিয়াস ডেভেলপ করে, এগুলো কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ অ্যাসকাসে থাকে, এবং প্রতিটা অ্যাসকাসের মধ্যেই মোর অর লেস
8টা করে অ্যাস্কোস্পোর থাকে। যখন অ্যাসকাস গুলো ম্যাচিউর হয় তখন অ্যাস্কোস্পোর গুলো বের হয়ে আসে। বের হয়ে এসে তারা নতুন করে এই অ্যাস্কোস্পোর গুলো জার্মিনেট করে মেল টাইপ এবং ফিমেল টাইপ, আবার মেল সেক্সুয়াল অর্গান হচ্ছে অ্যান্থ্রেডিয়াম এবং ফিমেল সেক্সুয়াল অর্গান হচ্ছে অ্যাস্কোগোনিয়াম ডেভেলপ করে। যদি তারা সেক্সুয়াল রিপ্রোডাকশনে না যায় তাহলে তারা কি করে, তারা নিজেরাই নতুন করে মাইসিলিয়া হাইফা থেকে মাইসিলিয়া ডেভেলপ করবে, মাইসিলিয়া থেকে কনিডিওফোর ডেভেলপ করবে এবং কনিডিওফোর এর মাথায় হচ্ছে কনিডিয়া ডেভেলপ করবে। এই কনিডিয়া গুলো ডিসপার্স হবে, ডিসপার্স হয়ে নতুন করে হাইফা ডেভেলপ করবে, আবার নতুন করে আবার কনিডিয়া ডেভেলপ করবে। দিস ইজ অ্যাসেক্সুয়াল আর দিস ইজ হোল সেক্সুয়াল স্টেজ। এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে অ্যান আছে, অ্যান প্লাস অ্যান আছে আর টোয়াইস অ্যান আছে। দ্যাট মিনস এগুলো সবই অ্যান। এখান থেকে যে হাইফা গুলো ডেভেলপ শুরু হলো, হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম দুটি জেনেটিক্যালি ডিফারেন্ট হাইফা কাছাকাছি আসবে, অর্থাৎ সেক্সুয়াল অথবা দুটি জেনেটিক্যালি ডিফারেন্ট সেক্সুয়াল গ্যামেটস কাম ইন কন্ট্যাক্ট আসবে, ফিউজড হবে এবং ফিউজড হওয়ার প্রসেসটাই হচ্ছে প্লাজমোগ্যামি। ইন কেস অফ অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসের যখন ফিউজড হয়ে যাবে তখন কি হবে, মেলের যে নিউক্লিয়াস গুলো ফিমেলে চলে যাবে থ্রু ট্রাইটোগাইনির মাধ্যমে এবং ফিমেলে দুই ধরনের হাইফা ডেভেলপ করবে, একটা ডাইক্যারিওটিক হাইফা যাকে বলা হয় অ্যাসকোজেনাস হাইফা, যার ভিতরে একটা মেল দুইটা নিউক্লিয়াস থাকে, ওয়ান ফ্রম মেল অ্যানাদার ফ্রম ফিমেল, এবং সাথে সাথে কিছু স্টেরাইল হাইফা তৈরি হয়। এই স্টেরাইল হাইফা থেকে মাইসিলিয়াল ওয়াল অফ দি অ্যাসকোকার্ভ বা ফুটিং বডির যে মাইসিলিয়াল ওয়াল সেটা তৈরি হয়, আর অ্যাসকোজেনাস হাইফা থেকে অ্যাসকাস ডেভেলপ করে। দিস ইজ অ্যাসকাস ডেভেলপ হওয়ার একটা স্টেজ। এই ডাইক্যারিওটিক হাইফা, যেটা অ্যাসকাস মাদার সেল বলে, যার ভিতরে দুইটা নিউক্লিয়াস থাকে, তারা পরবর্তীতে যেহেতু 8টা স্পোর ডেভেলপ করতে হবে, তারা পরবর্তীতে ফিউজড হয়ে যায় এবং ফিউজড হওয়ার সাথে সাথে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা পূর্ণদমে তারা হচ্ছে কাম ইন কন্ট্যাক্টে আসে। যখন জাইগোট ডেভেলপ করে, জাইগোট থেকে নতুন করে নতুন যে অফস্প্রিং বা ইন্ডিভিজুয়াল নতুন যে প্রজাতি সেটা আসবে। তারা জাইগোট থেকে পরবর্তীতে মেয়োসিস সেল ডিভিশনের পরে 4টা নিউক্লিয়াস ডেভেলপ করে এবং 4টা নিউক্লিয়াস পরবর্তী 8টা নিউক্লিয়াসে কনভার্ট করে ডিউ টু মাইটোটিক সেল ডিভিশন। আর আমরা জানি পরবর্তীতে কি হয়, এই ক্লোরোপ্লাস্ট গুলো প্রতিটা নিউক্লিয়াসের চারপাশে কোয়াগুলেট হয় এবং এনভেলপ করে ফেলে প্রতিটা নিউক্লিয়াসকে এবং একটা ডেভেলপড স্পোর, 8টা ডেভেলপ স্পোর তৈরি করে উইদিন ওয়ান স্কাস। এবং দেখাচ্ছে যেখানে এখান থেকে অনেকগুলো স্পোর বের হয়ে যায়, যেটা একটা অ্যাসকোকার্ভ, যার মধ্যে স্পোর গুলো বের হয়ে যায়। যখন স্কাস গুলো ম্যাচিউর হয় গুলো বের হয়ে আসে। এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, দিস ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন আর দিস ইজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। যখন অ্যাসকাস গুলো বের হয়ে আসে তখন মেল এবং ফিমেল টাইপ থাকে, তারা আবার জার্মিনেট করে নতুন করে মেল হাইফা বা ফিমেল হাইফা তৈরি করে, অথবা মেল অর্গান অথবা ফিমেল অর্গান তৈরি করে। যদি তার সেক্সুয়াল রিপ্রোডাকশনে যায় ভালো, আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে গেলে ইন্ডিভিজুয়ালি তারা নতুন করে হাইফা ডেভেলপ করবে, মাইসিলিয়া ডেভেলপ করবে, কনিডিওফোর ডেভেলপ করবে, কনিডিয়া ডেভেলপ করবে এবং এই কনিডিয়া থেকে আবার নতুন করে হাইফা ডেভেলপ হবে এবং আবার নতুন করে কনিডিওফোর ডেভেলপ হবে। দ্যাট ইজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড দিস ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। কোনো কোশ্চেন আছে স্যার? বলো। স্যার, বাইনিউক্লিয়েট আর ডাইক্যারিওটিক দুটো কি আলাদা? বাইনিউক্লিয়েট আর ডাইক্যারিওটিক দুটো আলাদা না, আসলে হচ্ছে বাইনিউক্লিয়েট হচ্ছে দুইটা নিউক্লিয়াস থাকবে এবং ডাইক্যারিওটিক হচ্ছে দুইটা নিউক্লিয়াস থাকবে। এখন অনেক সময় শর্ত আছে, ডাইক্যারিওটিক হাইফা বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে বাইনিউক্লিয়েট থাকতে পারে, দুইটা একই সেল থেকে আসতে পারে, একই জেনেটিক্যালি একই তোমার হচ্ছে প্যারেন্ট থেকে আসতে পারে, দুইটা নিউক্লিয়াস থাকতে পারে। আর ডাইক্যারিওটিক মোস্ট অফ দি ক্ষেত্রে বলা হয় যে এটাও ডাইক্যারিওটিক মানে দুইটা ক্যারিয়ন বা দুইটা নিউক্লিয়াস থাকবে, কিন্তু এটা ধরা হয় যে দুইটা নিউক্লিয়াস দুই ধরনের হবে, জেনেটিক্যালি ডিফারেন্ট হবে, এই ক্ষেত্রে এটা মিন করে। কিন্তু দুইটা একই টার্ম, যদি ইন জেনারেল সেন্সে একই টার্ম, বাইনিউক্লিয়েট মানে দুই নিউক্লিয়াস বিশিষ্ট সেল, ডাইক্যারিওটিক মানে দুইটা নিউক্লিয়াস বিশিষ্ট সেল, কিন্তু তারা ফিউজড হবে না। ফিউজড হয়ে গেলে তো টুয়াইস এন হবে, এটা ডাইনিউক্লিয়েট, তখন হচ্ছে তোমার জাইগোট বলবে বা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নিউক্লিয়াস বলবে, তখন আর বাইনিউক্লিয়েটও বলবে না, ডাইক্যারিওটিকও বলবে না। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটা আরেকটা একই রকম, ওটা যদি বুঝতে কষ্ট হয় এটা থেকে বোঝা যাবে। এখন আমরা যেহেতু এতক্ষণ পড়ে ফেললাম, তাহলে এই যে আমাদের যে অ্যাসকোমাইকোটা যে একটা সাবডিভিশন বা অ্যাসকোমাইকোটা ফাইলামের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স একটু এট এ গ্লান্সে পড়ি, তাহলে আরো ইজি হয়ে যাবে। এখন আমরা সবকিছু জানি। বলা আছে লার্জেস্ট গ্রুপ অফ ফাঞ্জাই, মোর দেন 32,000 স্পিসিস বিলং টু দিস ফাইলাম। They have both sexual and asexual life cycle. Hyphaseptate, all produce an ascus, sac-like structure, produce sexual spore called ascospore. সবাই ascus তৈরি করে, এটা একটা sac-like structure যার ভিতরে asexual spore থাকে, যাদেরকে ascospore বলে, এটা আমরা অলরেডি জানি। Male spores called ascospore made in ascus in ascoma.
দুই ধরনের স্পোর থাকে, একটা মিউ স্পোর থাকে আর একটা মাইট স্পোর থাকে। মিউ স্পোর গুলো হচ্ছে সেক্সুয়াল স্পোর, যাদেরকে অ্যাস্কি স্পোর বলে, যেগুলো অ্যাসকাসের মধ্যে থাকে। ডাইক্যারিওটিক হাইফি এবং মনোক্যারিওটিক হাইফি টুগেদার ফর্ম অ্যাসকোমা। ওই যে বললাম অ্যাসকোমার মধ্যে দুই ধরনের হাইফি তৈরি হয়। অ্যাসকোমা দুই ধরনের হাইফি দ্বারা তৈরি হয়, একটা ডাইক্যারিওটিক হাইফি অ্যাসকোজানাস হাইফি, আর একটা হচ্ছে মনোক্যারিওটিক হ্যাপ্লয়েড হাইফি দ্বারা অ্যাসকোমা তৈরি হয়। Sexual life cycle is basically similar, haploid dikaryotic. হ্যাপ্লয়েড ডাইক্যারিওটিক লাইফ সাইকেল, অর্থাৎ ইন জেনারেল যে লাইফ সাইকেল থাকে সেক্সুয়াল লাইফ সাইকেল, সেটাই হ্যাপ্লয়েড থাকবে, দুইটা কামিং কন্টাক্ট আসবে, ডাইক্যারিওটিক লাইফ সাইকেল হবে, দেন হচ্ছে ডিপ্লয়েড স্টেজ ডেভেলপ করবে। এই ক্ষেত্রে আবার হচ্ছে ভেজিটেটিভ লাইফ সাইকেল দেখা যায়, যেটাকে বলা হয় অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল। এই জন্য বলছি অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেল অথবা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল লাইফ সাইকেলের যদি আমরা আরেকটা সিনোনিম বলতে চাই, সেটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। Vegetative phase is haploid mycelium that may reproduce asexually by the formation of the conidia. তাহলে কি হচ্ছে, ভেজিটেটিভ ফেজ ইজ হ্যাপ্লয়েড মাইসিলিয়াম, অর্থাৎ ওই যে স্পোর গুলো বেলা হয়, স্পোর থেকে যে হ্যাপ্লয়েড মাইসিলিয়াম তৈরি হয়, এটা একটা জাস্ট মাইসিলিয়ামটাই হচ্ছে একটা ভেজিটেটিভ ফেজ ফাঙ্গাসের, দ্যাট মে রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি বাই দি ফর্মেশন অফ কনিডিয়া। এই যে হাইফা বা ভেজিটেটিভ ফেজ অফ দি ফাঙ্গাস, এরা যদি অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশন করতে চায়, তাহলে কি করবে, তারা হচ্ছে কনিডিয়া ফর্মেশন করবে। কনিডিয়া ফর্মেশন করতে পারলেই তাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে যাবে। দ্যাট মিন্স হচ্ছে যে হাইফা থেকে হচ্ছে মাইসিলিয়াম হবে এবং কনিডিয়া ফোর হবে, দেন কনজিকিউটিভলি কনিডিয়া ফর্ম করবে কনিডিয়া ফোরের মাথায়, এবং এই কনিডিয়া গুলোই হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের রিপ্রোডাক্টিভ ইউনিট। এর আগে আমরা বলছিলাম মিউ স্পোর ছিল হচ্ছে সেক্সুয়াল স্পোর, যেগুলো বলা হয় অ্যাস্কি স্পোর। এখন আমরা বলি মাইটো স্পোর। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের যে কনিডিয়া, সেগুলো হচ্ছে মাইটো স্পোর, আর মাইটো স্পোর গুলো তোমার হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের রিপ্রোডাক্টিভ ইউনিট। প্লাজমোগেমি ইজ সেপারেটেড ফ্রম ক্যারিওগেমি ইন দিস ফানজাই। কোনো কোনো ফাঙ্গাসের ক্ষেত্রে লাইফ সাইকেলে প্লাজমোগেমি এবং ক্যারিওগেমি সেপারেট করা যায় না, বিশেষ করে তোমার হচ্ছে জাইগোমাইকোটা বা কাইটিডিওমাইকোটার ক্ষেত্রে ওইভাবে সেপারেট করা যায় না। কিন্তু এই ফাঙ্গাসের লাইফ সাইকেলে যেহেতু একটা হায়ার ফাঙ্গাস, তোমার হচ্ছে জাইগোমাইকোটা হচ্ছে একটা তোমার লোয়ার ফাঙ্গাস, ক্রাইটিডিওমাইকোটাতে তোমার লোয়ার এবং হায়ার ফাঙ্গাসের কিছু বৈশিষ্ট্য আছে, আর জাইগোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা এবং ডিউটেরোমাইকোটা এগুলো হচ্ছে হায়ার ফাঙ্গাস। হায়ার ফাঙ্গাসে মোস্টলি তোমার প্লাজমোগেমি, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে প্লাজমোগেমি এবং ক্যারিওগেমি সেপারেটলি ডিস্টিংক্ট করা যায়। আমরা এই ক্ষেত্রে যে লাইফ সাইকেলে কিন্তু খেয়াল করছি, যখন তোমার হচ্ছে যে মেল এবং ফিমেল অ্যান্থেরিডিয়াম এবং অ্যাসকোরগোনিয়াম যখন কামিং কন্ট্যাক্ট আসে, ফিউজড হয়ে যায়, ফিউজড আর প্রসেসড হয়েছে প্লাজমোগেমি। তার পরবর্তীতে যখন নিউক্লিয়াস গুলো কাছাকাছি আসে, নিউক্লিয়াস গুলো ফিউজড হয়ে যায়, সেটা হচ্ছে প্লাজমোগেমি। নিউক্লিয়াস গুলো যখন ফিউজড হয়ে জাইগোট তৈরি করে, সেটা হচ্ছে ক্যারিওগেমি। দ্যাট মিন্স এই ফাঙ্গাসের লাইফ সাইকেলে প্লাজমোগেমি এবং ক্যারিওগেমি সেপারেটলি আইডেন্টিফাই করা যায় এবং সেপারেটলি তারা হচ্ছে সংগঠিত হয়। ক্লিয়ার? জি স্যার। কিছু টার্ম আমরা পড়ি, যে টেলোমর্ফ, অ্যানামর্ফ, তারপরে হলোমর্ফ। যখন কোনো সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্টেজ, টিপিক্যালি ফ্রুটিং বডি যেটা হয়, অর্থাৎ কোন একটা ফাঙ্গাসের যে সেক্সুয়াল পার্ট বা সেক্সুয়াল যে, অর্থাৎ ফাঙ্গাসটাকে হচ্ছে সেক্সুয়ালের রিপ্রোডাকশনের উপর বেস করে নামকরণ করে, তাকে বলা টেলোমর্ফ। অর্থাৎ কোনো ফাঙ্গাসে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশনটা ডমিনেট করে, সেটা হচ্ছে টেলোমর্ফ। আর অ্যানামর্ফ হচ্ছে যে কোনো একটা ফাঙ্গাসের অ্যাসেক্সুয়াল যে স্টেজটা, অ্যাসেক্সুয়াল স্টেজ বা অ্যাসেক্সুয়াল যে রিপ্রোডাকশন যে সিস্টেমটা, সেটাকে বলা অ্যানামর্ফ। আর যখন কোনো ফাঙ্গাসে তোমার হচ্ছে টেলোমর্ফ, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল দুইটাই থাকবে, সেটা হচ্ছে হলোমর্ফ। ঠিক আছে, এতটুকু জানলেই হবে, এর বেশি দরকার নাই। ক্লিয়ার? স্যার। টেলোমর্ফটা হচ্ছে যখন সেক্সুয়াল রিপ্রোডাকশনটা থাকবে, টিপিক্যালি ফুডিং বডি থাকবে, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার থাকবে, সেটা হচ্ছে টেলোমর্ফ। অ্যানামর্ফ হচ্ছে যে তারা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশন করবে এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন প্রমিনেন্ট হবে, সেটা হচ্ছে অ্যানামর্ফ। হলোমর্ফ হলো যখন অ্যানামর্ফ এবং হলোমর্ফ দুইটাই থাকবে লাইফ সাইকেল, সেটা হচ্ছে হলোমর্ফ। এই গ্রুপের ইম্পর্টেন্ট কিছু ফাঙ্গাস আমরা বলছি যে মোর দ্যান 32,000 স্পেসিস, ফাঙ্গাল স্পেসিস বিলং টু দিস গ্রুপ। এর মধ্যে আমরা হচ্ছে অনেক আছে আমাদের এগ্রিকালচার প্লান্ট অফ ভিউ থেকে অথবা প্লান্ট প্যাথোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে আমরা এই কটা পড়াই হচ্ছে যে স্ক্লেরোটেনিয়া স্ক্লেরোসিয়াম একটা ফাঙ্গাস, স্ক্লেরোটেনিয়া জেনাস, তার আন্ডারে অনেকগুলো ফাঙ্গাস আছে। অ্যাসপারজিলাস একটা জেনাস, তার আন্ডারে অনেকগুলো স্পেসিস আছে। পেনিসিলিয়াম একটা এই ফাঙ্গাস একটা জেনাস, তার আন্ডারে অনেক স্পেসিস আছে। ইরাইসিফি একটা
জেনাস, তার আন্ডারে অনেকগুলো স্পেসিস আছে, এবং ক্লাভিসেপস আর একটা জেনাস, তার আন্ডারে অনেকগুলো স্পেসিস আছে। এখন আমরা ইম্পর্টেন্ট ফাঙ্গাসে একটু আমরা যেহেতু অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম এই দুইটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালে করাই আমাদের লেভেল 2 তে, এই দুইটা আর এখানে পড়াবো না। আমরা স্ক্লেরোটেনিয়া, ইরাইসেফি এবং ক্লাভিসেপস একটু পড়াবো। স্ক্লেরোটেনিয়া গ্রুপের যেটা ইম্পর্টেন্ট ফাঙ্গাস সেটা হচ্ছে স্ক্লেরোটেনিয়া স্ক্লেরোশিওরাম। স্ক্লেরোটেনিয়া স্ক্লেরোশিওরাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফাঙ্গাস এই গ্রুপের, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেকগুলো ক্রপ আছে এই ফাঙ্গাস দ্বারা ইনফেক্টেড হয় এবং ক্রপ হিউজ পরিমাণে ইল লস হয়। আচ্ছা, Sclerotinia sclerosum is a plant pathogenic fungus and can cause a disease called white mold if conditions are conducive. অর্থাৎ এই ফাঙ্গাস স্ক্লেরোটিনিয়া দ্বারা যে ডিজিজটা হয় এই আমাদের প্লান্টে ইন জেনারেলি তাদেরকে হোয়াইট মোল্ড বলা হয়। এছাড়া স্ক্লেরোটিনিয়া স্ক্লেরোসাম ক্যান অলসো বি নোন অ্যাজ কটনি রট, ওয়াটারি সফট রট, স্টেম রট, ড্রপ আউট অথবা ড্রপ, তারপর হচ্ছে ক্রাউন রট অ্যান্ড ব্লুসম ব্লাইট। অর্থাৎ স্ক্লেরোটিনিয়া স্ক্লেরোসিয়াম দ্বারা যে ডিজিজগুলো হয় ইন জেনারেলি মোস্টলি হচ্ছে হোয়াইট মোল্ড হয়। এছাড়া বলা হয়, এছাড়া এই অন্য কিছু কিছু হোস্টে এরা হচ্ছে কটনি রট, অর্থাৎ কটনের মতো রটিং হবে, ওয়াটারি সফট রট পচে যাবে এবং দেখা যাবে ওই জায়গাটা ভিজা ভিজা ওয়াটারি সিমটম আছে। এছাড়া স্টেম রট হয়, স্টেমে রটিং হয় এই প্যাথোজেন দ্বারা। তারপর ড্রপ, একটা আমাদের এখানে একটা ডিজিজ আছে এই যে লিফ ড্রপ অফ লেটুস, এই জায়গায় দেখো নিচে লিফ ড্রপ অফ লেটুস, এটাও স্ক্লেরোটিনিয়া দ্বারা হয়, আমরা পরে আসতেছি। এছাড়া স্টেম রট হয়, ক্রাউন রট হয় এবং ব্লুসম ব্লাইট হয়। ব্লুসম ব্লাইট হচ্ছে আমরা সানফ্লাওয়ারের ক্ষেত্রে দেখি এই ডিজিজটা। এ কি ক্যারেক্টারিস্টিক্স অফ দিস ফাঙ্গাস, আমাদের ক্ষেত্রে এটাতে এখানে গতবার আমি জানি না, আমার মনে হয় গতবার এই প্যাথোজেনটা আমি তো গত 5 বছর ধরে এই অংশটুকু পড়াই। গত বছরই আমি স্ক্লেরোটিনিয়া স্ক্লেরোসিয়াম পড়াইছি, এর আগে পড়াইনি। এবং গত বছর আমি এই যে স্ক্লেরোটিনিয়া স্ক্লেরোসিয়াম এর আগে কিন্তু পড়ানো হয়নি এই ফাঙ্গাসটা। স্ক্লেরোটিনিয়া গ্রুপের স্ক্লেরোটিনিয়া স্ক্লেরোসিওরাম এটা আগে পড়ানো হয়নি, গত বছরই প্রথম পড়ানো হয়েছে। গত বছর আমার যতটুকু মনে হয় থাকার কথা ছিল পরীক্ষা ফাইনালে, আমি অবশ্য ছিলাম না সেই সময় দেশে, আমি পড়ায় চলে গেছিলাম। হাউএভার আমার মনে হয় যদি গত বছর যদি ওইটা যদি তোমার লাইফ সাইকেলটা যদি আসে তাহলে এটা টিকা ধরা যেতে পারে, ইভেন লাইফ সাইকেল দিতেও পারা যায়, কারণ এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা ফাঙ্গাস বর্তমানে। হাউএভার এখন এই ফাঙ্গাসের একটু ক্যারেক্টার আছে, বলা হচ্ছে a key characteristic of this fungus is the ability to produce blood resting structure known as sclerotia and white fuzzy growth of mycelium on the plant if it infects. তোমরা স্ক্লেরোসিয়ার নামটা শুনছো? আচ্ছা, স্ক্লেরোসিয়া হচ্ছে যে তোমার এটা প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে স্ক্লেরোসিয়ারাম। স্ক্লেরোসিয়ারাম এখানে স্ক্লেরোটিনিয়া একটা টার্ম আছে, ফাঙ্গাসের নাম স্ক্লেরোটিনিয়া। আর তারা শুধু এই ফাঙ্গাস না, রাইজোকটোনিয়া একটা ফাঙ্গাস আছে, স্ক্লেরোসিয়াম একটা ফাঙ্গাস আছে এবং স্ক্লেরোটিনিয়া একটা এই ফাঙ্গাস আছে, ভার্টিসিলিয়াম আর একটা ফাঙ্গাস আছে। তারা এক ধরনের রেস্টিং স্ট্রাকচার তৈরি করে যাদেরকে বলা হয় স্ক্লেরোসিয়া। এখানে খেয়াল করে স্ক্লেরোসিয়া একটা টার্ম আছে, SCLEROTI, স্ক্লেরোসিয়া। এটা হচ্ছে একটা প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে স্ক্লেরোসিওরাম। এটা একটা রেস্টিং স্ট্রাকচার। রেস্টিং স্ট্রাকচার আবার অনেক সময় বলে ওভার উইন্টারিং স্ট্রাকচার। রেস্টিং স্ট্রাকচার বা ওভার তারা তাদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য ফেভারেবল কন্ডিশন পাবে না, তখন তারা এক ধরনের একটা স্ট্রাকচার ডেভেলপ করে ওই আনফেভারেবল ওয়েদার পিরিয়ডটাকে ওভারকাম করে, এবং এই যে স্ট্রাকচারটা ডেভেলপ করে এই আনফেভারেবল পিরিয়ডটা ওভারকাম করার জন্য তাকে বলা হয় রেস্টিং স্ট্রাকচার বা ওভার উইন্টারিং স্ট্রাকচার। পড়াইছে আগে কখনো কেউ? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছো? এখন নরমালি আমরা আমাদের উইন্টার চলে গেল না, উইন্টারে কি যখন শীত পড়লো খুব বেশি তখন আমরা কি করলাম? তখন আমরা কি করি? আমরা চেষ্টা করি বেশ কিছু কাপড় চোপড় পরে, একবারে যদি আরো বেশি হয় তাহলে একবারে তোমার হচ্ছে জবুথু হয়ে কোথাও বসে থাকার চেষ্টা করি, মানে বেশি লড়াচড়া যায় না, বাইরে যাই না যাতে করে ঠান্ডা না লাগে। ঠিক ফাঙ্গাস এই কাজ করে, যখন তাদের খাদ্য থাকে না, টেম্পারেচার তাদের ফেভারেবল থাকে না, তখন কি করে কতগুলো ফাঙ্গাস মাইসিলিয়া একটা আর একটার সাথে ওভারল্যাপ হয়ে কোয়াগুলেট হয়ে একটা স্ট্রাকচার ডেভেলপ করে, সেটাকে বলা হয় রেস্টিং স্ট্রাকচার।
এই ফাঙ্গাস স্ক্লেরোটেনিয়া ফাঙ্গাস বা রাইজোকটেনিয়া ফাঙ্গাস বা স্ক্লেরোশিয়াম ফাঙ্গাস বা ভাইটিসিলিয়াম ফাঙ্গাস এরা করে কি যে রেস্টিং স্ট্রাকচার বা ওভারএন্টারিং স্ট্রাকচার তৈরি করে তাদেরকে বলা হয় স্ক্লেরোশিয়া। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? And white fuzzy growth of mycelium on the plant if infects, এবং বলছি যেখানে প্লান্টের যেখানে ইনফেক্ট করে সেখানে দেখা যায় এক ধরনের মাইসিলিয়ামের এক ধরনের অস্পষ্ট কিছু গ্রোথ দেখা যায়। যদি আমরা এখানে আসি, দেখো বিনের ক্ষেত্রে দেখো এই যে স্ক্লেরোটেরিয়া স্ক্লেরোশিয়াম দ্বারা দেখো বিনের কি অবস্থা হয়। তোমরা এটা এখন যদি ফিল্ডে দেখো দেখা যাবে বিনের এগুলো ধরনের আছে। আমরা জ্যাকফ্রুট এই ধরনের হয়, হোয়াইট মোল্ড অফ জ্যাকফ্রুট বলে, আবার হোয়াইট মোল্ড অফ বিন বলে, আমরা মোস্টলি হোয়াইট মোল্ড বলে। এছাড়া হচ্ছে যে ওয়াটার সফট রড বা হেড রড অফ সানফ্লাওয়ার, এখানে সানফ্লাওয়ার এই ধরনের হেড রড হয়। স্টেম রড অফ মাস্টার্ড অথবা তারপর হচ্ছে র্যাপসিড এই ধরনের স্টেম রড হয়। এই জিনিসটা দ্বারা লিফ ড্রপ অফ লেটুস এই ধরনের হয়। এই ফাঙ্গাসটা পিওর কালচার এই ধরনের এই যে দানাদার স্ট্রাকচার গুলো, গ্র্যানুলার স্ট্রাকচার গুলো, সেগুলো হচ্ছে স্ক্লেরোশিয়া, এবং এদের মাইসিলিয়া গুলো দেখতে এরকম। এবং এটা হচ্ছে যে এক ধরনের স্টেরাইল মাইসিলিয়া, তাদের কোনো রিপ্রোডাক্টিভ পার্ট নাই, তারা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করে, তারা কনিডিয়া বা স্পোর প্রডিউস করে না, তাদের রিপ্রোডাকশন হয় অ্যাসেক্সুয়ালি, এবং এদেরকে বলা হয় মাইসিলিয়া স্টেরিলিয়া বা স্টেরাইল মাইসিলিয়া। এবং অ্যাসেক্সুয়ালি ভেজিটেটিভ মানে কনিডিয়ার মাধ্যমে হয় না, এদের হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় মাইসিলিয়া বা হাইফার ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে এদের রিপ্রোডাকশন হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তোমাদেরকে মনে পড়াইছে তোমার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আবার কয়েক প্রকার পড়াইছে না? জি স্যার। জি স্যার। গুড। আচ্ছা, এখন this sclerotia give rise to a fruiting body in the spring that produces spores in a sac, which is why fungi is this class are called sac fungi. এই যে স্ক্লেরোশিয়া গুলো প্রোডিউস করে, অর্থাৎ ফাঙ্গাস যেখানে ইনফেকশন করে সেখানে স্ক্লেরোশিয়া গুলো থাকে। এবং যখন ফেভারেবল স্ক্লেরোশিয়া গুলো যখন যেই জায়গায় ইনফেকশনটা হয়, এই জায়গায় ইনফেকশন হয়েছে, এখানে অনেক স্ক্লেরোশিয়া ডেভেলপ করে, এখানে স্ক্লেরোশিয়া ডেভেলপ করবে, তবে স্ক্লেরোশিয়া গুলো কি হবে, শুকায় আস্তে আস্তে মাটিতে চলে যাবে। মাটি চলে গেলে তার যখন ফেভারেবল কন্ডিশন থাকবে না, তখন মাটিতে তারা সুপ্ত অবস্থায় ডরমেন্ট অবস্থায় থাকবে, অনেকদিন পর্যন্ত থাকতে পারে। যখন নেক্সট সিজনে আবার ফেভারেবল কন্ডিশন আসে, তখন কি করে এই স্ক্লেরোশিয়া গুলো জার্মিনেট করে হাইফা ডেভেলপ করে একদিকে, আর একদিকে তোমার হচ্ছে এই হাইফা থেকে একদিকে হাইফা মাইসোলিজেরিক বা মাইসিলিয়াম জার্মিনেট করে, আর একদিকে এই থেকে তোমার হচ্ছে ফুটিং বডি, তারা অ্যাস্কোকার্প তৈরি করে। দুই ধরনের, আমরা একটু পরে আরেকটু ক্লিয়ার হবে, আমি যখন লাইফ সাইকেলটা দেখাবো তখন। খালি মনে করে এই স্ক্লেরোশিয়া থেকে পরের বছর আবার নতুন করে হাইফা হয়, অথবা হাইফার মাধ্যমে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, আবার স্ক্লেরোশিয়া থেকে আবার অ্যাস্কোকার্প হয়, যেখান থেকে সেক্সুয়াল রিপ্রোডাকশন তারা করতে পারে। ক্লিয়ার? This pathogen can occur on many continents and has a wide host range of plants. When Sclerotinia sclerotiarum is onset in the field by favorable environment condition, losses can be great and control measures should be considered. এটা হচ্ছে যে শুধু আমাদের দেশে যেটা হয় স্ক্লেরোটিনিয়া স্ক্লেরোটিয়াম, এটা এরকম না, সারা ওয়ার্ল্ডে তুমি নর্থ আমেরিকা বলো, সাউথ আমেরিকা বলো, ইউরোপের সারা ইউরোপেই এটা একটা প্রবলেম, চায়নাতে একটা প্রবলেম, ইন্ডিয়াতে একটা প্রবলেম, জাপানে একটা প্রবলেম, আমাদের দেশে তো আছেই। এবং যখন এটা খুব বেশি হয় এবং প্রচুর পরিমাণে ইন লস হয়, এবং তোমাকে অবশ্যই কন্ট্রোল মেজার নিতে হবে যাতে আমরা এটা কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে এই ডিজিজ গুলো হয়, ডিজিজ গুলোর নাম মনে রাখবা, কি কি ডিজিজ হয় এগুলো দ্বারা। এখন দেখো লাইফ সাইকেল, আমরা একটু বলছিলাম যে লাইফ সাইকেলে আমি এখানে দুইটা লাইফ সাইকেল দেখাবো, যেটা ইজি হয় সেটা তোমরা পরীক্ষা দিবা। এখন নরমালি কি বলছি, মনে করো একটা ইনফেক্টেড প্লান্ট আছে, এই ইনফেক্টেড প্লান্ট আমরা কি বলছি, যখন ইনফেক্টেড প্লান্টে তোমার হচ্ছে ইনফেকশন হবে, ওইখানে ইনফেক্টেড এরিয়াতে স্ক্লেরোশিয়া গ্রো করবে। এখন ইনফেক্টেড প্লান্টটা যখন শুকিয়ে যাবে, তখন লিফ গুলো কিন্তু ঝরে যাবে, লিফ গুলো ঝরে গেলে স্ক্লেরোশিয়া ইভেন ডিজিজ, লিফ গুলো শুকিয়ে গেলে স্ক্লেরোশিয়া লিফ থেকে ড্রপ আউট হয়ে মাটিতে চলে যায়, অথবা লিফ যদি পড়ে যায়, লিফের সাথে স্ক্লেরোশিয়া গুলো মাটিতে চলে যায়। প্লান্ট ডাইস, স্ক্লেরোশিয়া রিমেইন ইন দি সয়েল। এখন পরবর্তী সিজনে কি হয়, স্ক্লেরোশিয়া ইন দি সয়েল, স্ক্লেরোশিয়া জার্মিনেট করে। যে সকল স্ক্লেরোশিয়া সয়েল আছে তারা জার্মিনেট করে, দুই ভাবে জার্মিনেট করে, একটা হচ্ছে যে মাইসিলোজেনিক জার্মিনেশন বলে, আর একটা বলে কার্পোজেনিক জার্মিনেশন। অর্থাৎ স্ক্লেরোশিয়া জার্মিনেট হয়ে একটা কার্প তৈরি করে, অ্যাস্কোকার্প তৈরি করে, আবার স্ক্লেরোশিয়া জার্মিনেট করে শুধু মাইসিলিয়া তৈরি করে।
যখন মাইসিলিয়া তৈরি করে তখন সেই মাইসিলিয়া গুলো প্লান্টের যে রুট সিস্টেম সেই রুট সিস্টেম দ্বারা প্লান্টে বা হোস্টে চলে যায়। আবার যখন অ্যাস্কোকার্প বা হচ্ছে অ্যাস্কোকার্প তৈরি করে, তার এই অ্যাস্কোকার্প যখন তৈরি করে বা কোনো কার্কাফুটিং বডি যখন তৈরি করে তার ভিতরে অ্যাস্কোস্পোর থাকে। কি হয় আমরা জানি, অ্যাস্কোস্পোর গুলো তোমার হচ্ছে বের হয়ে আসে তোমার অ্যাস্কোকার্প থেকে বের হয়ে আসে, তার আবার নতুন করে তোমার হচ্ছে হেলদি প্লান্টকে ইনফেক্ট করে আবার নতুন করে তাদেরকে ডিজিজ তৈরি করে। এটা দ্বারা আমাদের যেন বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হয়, যেমন বলছে প্লান্টের রট হয়, উইল্ট হতে পারে, তারপরে কি কি ডিজিজ হয় এটা তো বলেই দিলাম। এটা এই লাইফ সাইকেলটা একটু ইজি। তাহলে কি হয়, ফিল্ডের যে ইনফেক্টেড প্লান্টটা ওইটাই একটা সোর্স, ওইখান থেকে স্ক্লেরোসিয়া গুলো সয়েলে চলে যাবে লিফে ইনফেক্টেড প্লান্ট পার্টসের মাধ্যমে। পরবর্তী বছর যখন ফেভারেবল কন্ডিশন হবে এই স্ক্লেরোসিয়া গুলো জার্মিনেট করবে। তারা দুই ভাবে জার্মিনেট করে, একটা হলো মাইসিলোজেনিক জার্মিনেশন আর একটা হলো কার্পোজেনিক জার্মিনেশন। যখন স্ক্লেরোসিয়া জার্মিনেট করে কার্প বা অ্যাস্কোকার্প বা ফুডিং বডি তৈরি করে তখন বলে কার্পোজেনিক জার্মিনেশন, আর যখন স্ক্লেরোসিয়া জার্মিনেট করে মাইসিলিয়া প্রডিউস করে তখন বলে মাইসিলোজেনিক জার্মিনেশন। তারা এবং দুইটার মাধ্যমেই তারা হোস্টকে ইনফেক্ট করতে পারে। মাইসিলিয়া গুলো রুট সিস্টেমে ইনভেট করে প্লান্ট সিস্টেমে চলে যায়, আর হচ্ছে কার্পোজেনিক জার্মিনেশন যে স্পোর গুলো আসে স্পোর গুলো রুটের মাধ্যমেও ইনফেক্ট করতে পারে। আবার কারণ কার্প গুলো কিন্তু এই মাইসিলিয়া গুলো কিন্তু সয়েল লেভেলের নিচে থাকে আর কার্প গুলো কিন্তু সয়েল লেভেলের উপরে চলে আসে। যখন স্পোর গুলো বের হয় তখন স্পোর গুলো বাতাসের মাধ্যমে তোমার হচ্ছে স্পোর গুলো রিলিজ হয়, এগুলো বাতাসের মাধ্যমে উইন্ডের মাধ্যমে হোস্টের লিফও ইনফেক্ট করতে পারে, স্টেমও ইনফেক্ট করতে পারে, ইভেন রুটেও ইনফেক্ট করতে পারে। এখন এটা আরো ক্লিয়ার হবে। নরমালি আমরা কি জানি যে প্লান্ট ইনফেকশন, এই যে প্লান্ট ইনফেকশন হয় প্লান্টের গায়ে আমরা জানি মাইসিলিয়া থাকে, একটা কুশন শেপ বা হালকা একটা ফাজি একটা গ্রোথ থাকে, মাইসিলিয়ার গ্রোথ থাকে। এই মাইসিলিয়াল গ্রোথ পরবর্তীতে কি হয়, ইনফেক্টেড এরিয়াতে মাইসিলিয়াল গ্রোথ গুলো যখন ফেভারেবল কন্ডিশন পায় না তারা অ্যাগ্রিগেট হয়, মাইসিলিয়া অ্যাগ্রিগেশন হয়ে তারা স্ক্লেরোসিয়া ফর্ম করে। এবং আমরা জানি যে স্ক্লেরোসিয়া গুলো কোথায় থাকে, সয়েলে থাকে, প্লান্ট বডির সাথে থাকে অথবা ইন্ডিভিজুয়ালে থাকতে পারে। যখন ফেভারেবল কন্ডিশন আসে তারা দুইভাবে জার্মিনেট করে, একটা হলো মাইসিলিওজেনিক জার্মিনেশন এখানে লেখা আছে, আর একটা হচ্ছে কার্পোজেনিক জার্মিনেশন। মাইসিলোজেনিক জার্মিনেশন মধ্যে মাইসিলিয়া তৈরি করে, কার্পোজেনিক জার্মিনেশন মধ্যে কার্প তৈরি করে, এবং কার্প থেকে স্পোর গুলো বের হয় আবার নতুন করে বের হয়ে এই হাইফা তৈরি করে। এই স্পোর গুলো জার্মিনেট করে হাইফা তৈরি করে আবার প্লান্টকে ইনফেক্ট করে। ক্লিয়ার লাইফ সাইকেল? জি স্যার। গুড। ইরাইসিফি আর একটা ফাঙ্গাল জেনাস। এখন এই তোমরা যদি মাঝে মাঝে দেখো যে কিছু কিছু গাছ আছে মনে হচ্ছে যে গাছের উপর কেউ পাউডার দিয়ে দিচ্ছে, সাদা পাউডার, এরকম দেখা যায় না? বিনে দেখা যায়, তারপর হচ্ছে পালস ক্রপে দেখা যায়, ইভেন ম্যাঙ্গোতে দেখা যায়, গোয়াভাতে দেখা যায়, এবং কিউকার বিট যখন লাউ কুমড়া দেখবা যে হঠাৎ করে যদি দেখো যে পাতার উপর সাদা হয়ে গেছে, এগুলো কিন্তু হচ্ছে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা ডিজিজটাকে বলি পাউডারি মাইলডিউ ডিজিজ। এই যে ফাঙ্গাস গুলো এরকম পাউডারের মতো দেখা যায় হোস্টের উপর, সে তারা হচ্ছে ইরাইসিফিক গ্রুপের এই ফাঙ্গাস গুলো, বুঝছো? এবং এই ফাঙ্গাস গুলো নিচে দেখো বলা আছে যে প্রডিউস কালারলেস হাইফা অন দি সারফেস অফ দি প্লান্ট হোস্টের সারফেসে, মোস্টলি লিফে এটা দেখা যায়, সারফেসে ইন জেনারেলি লিফে দেখা যায়, অন্য পার্টে তো দেখাই যায়। এটাতে দেখা যায় যে লিফের উপর তোমার হচ্ছে কালারলেস হাইফা থাকে অন দ্য সারফেস অফ দি হোস্ট, প্রডিউস হস্টেরিয়া দ্যাট পেনিট্রেটস এপিডার্মাল সেলস অফ দি হোস্ট। হস্টেরিয়া কথাটা নাম শুনছো নাকি? জি স্যার। জি স্যার। হস্টেরিয়া হলো একটা মডিফাইড স্ট্রাকচার, মাইসিলিয়া একটা মডিফাই হয়ে প্লান্ট হোস্টের মধ্যে ইনভেট করে হোস্ট থেকে নিউট্রিয়েন্ট গুলো আপটেক করে সে নিজের গ্রোথ এবং ডেভেলপমেন্ট করে ফাঙ্গাসটা। এই ফাঙ্গাসটা হস্টেরিয়া ডেভেলপ করে এবং হোস্টের সেলের যে এপিডার্মাল সেল তার ভিতরে ইনভেট করে হোস্টের এপিডার্মাল সেল থেকে যে নিউট্রিয়েন্ট এবং ওয়াটার এটা আপটেক করে তার নিজের গ্রোথ আর মাল্টিপ্লিকেশন করে। এতটুকু জানলেই হবে, আর বেশি জানা দরকার নেই। এটাও সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তোমার হচ্ছে ওই যেটা আমরা আগে বলছি বা কোনিডিয়া হবে, কোনিডিয়া থেকে মাইসিলিয়া বা হাইফা হবে, মাইসিলিয়া থেকে কোনিডিওফোর হবে এবং কোনিডিওফোর থেকে আবার নতুন করে কোনিডিয়া ডেভেলপ করবে। এবং হাইফা গুলো চেইন অফ কোনিডিয়া, তোমরা হচ্ছে যে এই যে দেখো মাইসিলিয়া যে চেইন অফ কোনিডিয়া থাকে, তোমাদের যদি সিনিয়র কারোর কাছে থাকে, গত বছর যে আমি পড়াইছি খাতা দেখো ওখানে আমি কিছু ছবি ড্রয়িং করে দিয়েছিলাম।
এখানে তো অতটা পসিবল হচ্ছে না, এটা হচ্ছে এখানে লিমিটেশন। ওখানে আমি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা একটু ড্রয়িং করে দিয়েছিলাম। এটা এই মানে আগে যেটা দেখাইলাম ওইটাই একটু ড্রয়িং করে দেখানো হয়েছে। এখানে কনিডিয়া গুলো হচ্ছে কনিডিয়ার মাথায়, কনিডিয়া ফোরের মাথায় চেইন আকারে থাকে, এরকম চেইন আকারে থাকে। পরবর্তীতে তোমার হচ্ছে এগুলো এই কনিডিয়া গুলো ভেঙে যে ডিসপার্স হয়ে আবার নতুন করে জার্মিনেট করে। সেক্সুয়াল রিপ্রোডাকশনে যেটা হচ্ছে অ্যাসকোমাইকোটাতে যেভাবে অ্যাসকোকার্প থাকে, অ্যাসকোকার্পে যেভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় ইন জেনারেলি সেভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, আমরা যেটা দেখাইছি। অ্যাসকোমাইকোটা, এখন আমরা এতক্ষণ যেটা বলি নন অ্যাসকোমাটাল অ্যাসকোমাইকোটা, আমরা এতক্ষণ জানি, এতক্ষণ যা পড়াইলাম হচ্ছে অ্যাসকোমাইকোটা ফাঙ্গাসে অ্যাসকোকার্প থাকবে, অ্যাসকোকার্পকে আবার বলা হয় অ্যাসকোমাটা, অর্থাৎ অ্যাসকোকার্প বা অ্যাসকোমাটা যার মধ্যে অ্যাসকাস থাকবে এবং অ্যাসকাসের মধ্যে অ্যাসকোস্পোর থাকবে। কিন্তু কিছু কিছু এই গ্রুপে কিছু ফাঙ্গাস আছে যারা অ্যাসকোমাটা বা অ্যাসকোকার্প তৈরি করে না, তারপরেও এটা অ্যাসকোমাইকোটা ফাঙ্গাস। ওই যে বলছিলাম মনে আছে নেকেড অ্যাসাই, যাদের মানে কিছু অ্যাসকাস থাকবে, যাদের বাহিরে কোনো তোমার হচ্ছে প্রোটেক্টিভ বডি থাকবে না, তাদেরকে বলা হয় নেকেড অ্যাসাই বা অ্যাসকাস। এই যে যে অ্যাসকোমাইকোটা ফাঙ্গাস, নন অ্যাসকোমাটাল অ্যাসকোমাইকোটা, যাদের অর্থাৎ নন অ্যাসকোকার্প কন্টেইনিং অ্যাসকোমাইকোটা, এটা একটা উদাহরণ হচ্ছে ইস্ট ফাঙ্গাস। ইস্ট ফাঙ্গাস তোমার এই গ্রুপের ফাঙ্গাস হইলেও এদের কোনো তোমার হচ্ছে অ্যাসকোমাটা বা অ্যাসকোকার্প থাকে না, এদের অ্যাসকাস গুলো হচ্ছে তোমার হচ্ছে নেকেড অ্যাসকাস বা কোনো ধরনের বাইরে কোনো এদের প্রোটেক্টিভ বডি থাকে না। এটা একটা ব্যতিক্রম এই ফাঙ্গাসের ক্ষেত্রে, এই গ্রুপের ক্ষেত্রে। এখন আমরা যেটা আসে মোস্টলি এখান থেকে আসে ইস্টের লাইফ সাইকেল আসে, আর ইস্টের একটা শর্ট নোট আসে এই পার্ট থেকে। শর্ট নোটে কি বলতে হয়? শর্ট নোটে যদি আমরা বলি তাহলে প্রথমেই বলতে হবে দিস ইজ এ বিলং টু নন অ্যাসকোমাইটা ফানজাই। এটা দেখতে কিরকম? ইউনিসেলুলার ফানজাই, ইউনিসেলুলার, এটা মাল্টিসেলুলার না, নন ফিলামেন্টাস ফানজাই, টিপিক্যালি ওভাল অর স্পেরিক্যাল শেপড হয়, রিপ্রোডিউসড বাই মাইটোসিস। এখন তোমাদেরকে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু পড়াইছে, বিভিন্ন ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে পড়াইছে। এই ফাঙ্গাসটা মাইটোসিসে হলেও তাদের দুইটা প্রসেসে তারা হচ্ছে মাল্টিপ্লিকেশন হয়, একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে বার্ডিং। ফিশন এবং বার্ডিং তোমাদের পড়াইছে না? জি স্যার। আচ্ছা, ফিশন এবং বার্ডিং। আর এই ফাঙ্গাসটা একটা ইম্পর্টেন্ট, এই গ্রুপের ইস্টের একটা ইম্পর্টেন্ট ফাঙ্গাস হলো স্যাকারোমাইসেস সিরিলিসি। আচ্ছা, ফিশন কিভাবে হয়, বার্ডিং কিভাবে হয়, আর যে আমি আর এটা পড়াচ্ছি না কারণ এটা অলরেডি পড়ানো আছে। তো জাস্ট ক্যারেক্টার পড়ার সময় তোমরা শর্ট নোট পড়ানোর সময় এভাবে দিবা। দেন বলা আছে ইস্ট আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস হুইচ অ্যালাউ দেম টু গ্রো ইন এ ভ্যারাইটি অফ এনভায়রনমেন্টস। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, when oxygen is available they carry out aerobic respiration। তারা হচ্ছে যে অক্সিজেনের উপস্থিতিতেও জার্মিনেট করে, তোমার হচ্ছে যে রেসপিরেশন করতে পারে। অক্সিজেনের যদি না থাকে সেক্ষেত্রে তারা জার্মিনেশন করে। যখন তারা হচ্ছে যে when oxygen is available they carry out aerobic respiration, অ্যারোবিক রেসপিরেশন করে অক্সিজেন অ্যাভেলেবল হলে। আর অক্সিজেন যদি না অ্যাভেলেবল হয় তখন তারা কি করে? when oxygen is not available they ferment carbohydrate to produce ethanol and carbon dioxide। যখন অক্সিজেন থাকে না তখন তারা কার্বোহাইড্রেটকে ফার্মেন্ট করে তারা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। এবং আমরা যে ওই যে সকালে তন্দুর রুটি খাই না বা পাউরুটি খাই, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ইস্ট গুলোই মিশানো হয় এবং ওইখানে অ্যানারবিক আমরা কি করি, আটা বা ময়দার সাথে মিক্স করে দিয়ে এটা ঢেকে দিই যাতে হয়। ইথানলের প্রডিউস হওয়ার কারণে কিন্তু একটু টক টক লাগে, আর কার্বন ডাইঅক্সাইডের কারণে কিন্তু এই রুটি যে ডিপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত যে সেলগুলো আছে, এই যুক্ত সেলগুলো আমরা কি জানি, টুয়াইসেন গুলো, এটা মিয়োসিসে কি হয়, চারটা হয়ে যায় না? খেলা আছে অ্যাসকাসের ভিতরে? জি স্যার। এই যে নিউক্লিয়াস গুলো প্রতি এখান থেকে চারটা হবে, এখান থেকে চারটা হবে, আবার এখান থেকে যে কোনো একটা দেখাচ্ছি আমরা, এখানে চারটা হয়ে গেল। ইয়াং অ্যাসকাস চারটা হয়ে যায়। চারটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে হয়, চারটার মধ্যে আমরা জানি দুইটা মেল হতে পারে, দুইটা ফিমেল হতে পারে। আচ্ছা, দুইটা আলফা, দুইটা এ। এখন এগুলোর ভিতরে এটা ম্যাচিউর অ্যাসকাসে পরিণত হয়, এগুলো একটা ম্যাচিউর অ্যাসকাসে পরিণত হলো। আচ্ছা,
ম্যাচিউর অ্যাসকাসে পরিণত হলো। এখন আমরা জানি মেল টাইপ এবং ফিমেল টাইপ অ্যাসকাসের ভিতরে, এবং এটা একটা অ্যাসকাস যদি কনসিডার করি তাহলে এটা অ্যাসকিসপোর মেল টাইপ এবং ফিমেল টাইপ। তো মেল টাইপ আবার বাডিং করে হচ্ছে সোমাটিক সেল, এই যে n নাম্বার অফ সোমাটিক সেল ডেভেলপ করলো। আবার এটা হচ্ছে যে যেহেতু এটা জাইগোট না, এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল n নাম্বার অফ হ্যাপ্লয়েড, এগুলো তো হ্যাপ্লয়েড থেকে আসছে, এই হ্যাপ্লয়েড স্পোর এগুলো। হ্যাপ্লয়েড স্পোর যদি বার্ডিং হয় তাহলে হ্যাপ্লয়েড, এই যে এখানে দেখো n, আর এখানে দেখো ডিপ্লয়েড স্পোর যখন বার্ডিং হবে এখানে সোমাটিক সেলটা ডিপ্লয়েড হবে। ক্লিয়ার? এই বুঝতে পারছো? ডিপ্লয়েড যখন আবার মিওসিস হবে, ডিপ্লয়েড থেকে 4টা চলে আসলো। আচ্ছা, এখন এখান থেকে 4টা থেকে আমরা জানি 2টা মেল 2টা ফিমেল। এই যে স্পোর গুলো এটা পরবর্তীতে অ্যাসকাস হিসেবে কনসিডার করলে এই অ্যাসকো স্পোর গুলো থাকে মেল টাইপ এবং ফিমেল টাইপ। এই মেল টাইপ গুলো আবার ফিউজড হয়ে যায়, পরে তোমার হচ্ছে বার্ডিং তৈরি করে। এই বার্ডিং এর মাধ্যমে আবার নতুন করে যে n টাইপ, n মানে হ্যাপ্লয়েড সোমাটিক সেল তৈরি করে। এই হ্যাপ্লয়েড সোমাটিক সেল গুলো এখান থেকে একটা মেল টাইপ এবং ফিমেল টাইপ আবার পপুলেট করে সেক্সুয়াল রিপ্রোডাকশন শুরু করে। ঠিক আছে? এই ঠিক আছে নাকি? জি স্যার। স্যার না বুঝলে আরেকবার বলে শেষ করে দিই। স্যার আরেকবার বলেন। আচ্ছা, আমরা ইন জেনারেল আমরা যেটা মনে করি যে এখানে কিন্তু সেক্সুয়াল এবং স্যাকারোমাইসিস সেরিফেস এটা ইম্পর্টেন্ট ফাঙ্গাস, কিন্তু এটা হচ্ছে অ্যাসকোমাইকোটার একটা ডিফারেন্ট ফাঙ্গাস, কারণ তাদের কোনো অ্যাসকোকার্ভ হয় না আর তাদের কোনো ফুডিং বডি থাকে না, কিন্তু তারা আবার অ্যাসকাস তৈরি করে এবং অ্যাসকাসের মধ্যে থাকে। এবার এটা একটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই ফাঙ্গাসটা ইউজ করি। আমরা যে বেকারি ইন্ডাস্ট্রিতে অথবা বেভারেজ ইন্ডাস্ট্রিতে আমরা যে ফার্মেন্টেশনের কাজে যে ফাঙ্গাসটা ইউজ করি সেটা হচ্ছে ইস্ট ফাঙ্গাস, এবং এর যে সায়েন্টিফিক নেম সেটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরিফেসিস। আচ্ছা, এখন এখানে এই ফাঙ্গাসটার লাইফ সাইকেলে সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুইটা স্টেজই একই সময় দেখা যায়। আর হচ্ছে যে ইন জেনারেলি আমরা যদি বলতে চাই যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন শুরু হয় দুইটা ইন্ডিভিজুয়াল সেক্সুয়ালি ডিফারেন্ট দুইটা ইন্ডিভিজুয়াল হাইফা বা অর্গান দ্বারা। এখানে দেখো একটা এ টাইপ এবং বি টাইপ দুটো নিউক্লিয়াস পাশাপাশি চলে আসছে, দ্যাট মিন্স এখান থেকে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা শুরু হলো। এখান থেকেও বলা যায় তো, তবে এখান থেকে ইজি দুইটা কামিং কন্ট্যাক্টে আসবে, যে কোনো দুইটা ইন্ডিভিজুয়াল কামিং কন্ট্যাক্টে আসে সেক্সুয়াল রিপ্রোডাকশন শুরু হয়। আচ্ছা, যখন দুইটা মেয়ে মিশে যায় আমরা জানি যখন মিশে যাবে সেল ওয়ালটা ডিসলভ হয়ে যাবে, দুইটা নিউক্লিয়াস যখন কনজিগুইটলি ডিভাইড থাকবে, মিক্সড হবে না, সেই কন্ডিশনটাকে বলা হয় প্লাজমোগ্যামি। আচ্ছা, আমরা জানি এই ইন জেনারেলি এই ফাঙ্গাসের ক্ষেত্রে ক্লিয়ার এবং ডিস্টিংগুইশেবল প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামি থাকে। আচ্ছা, ক্যারিওগ্যামি কি? যখন প্লাজমোগ্যামি শেষ হয়ে যাবে তখন নিউক্লিয়াস গুলো কামিং কন্ট্যাক্ট আসবে, ডিপ্লয়েড একটা নিউক্লিয়াস বা জাইগোট তৈরি করবে, তখন তাকে বলা হয় ক্যারিওগ্যামি। এখন এই ক্যারিওগ্যামির পরে এখানে বার্ডিং শুরু হয়ে যায়, এটা আসলে এখান থেকে ভাগ হওয়া শুরু করে। বার্ডিং হয়ে গেলে যেহেতু এটা ডিপ্লয়েড, বার্ডিং হলে কিন্তু নিউক্লিয়াস যে ইন্ডিভিজুয়াল গুলো তৈরি হবে সেটা হচ্ছে টুয়াইস এন সোমাটিক সেল। টুয়াইস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলো। স্যার বার্ডিং এর সময় কি মাইটোসিস হচ্ছে নাকি অ্যামাইটোসিস হচ্ছে? বার্ডিং এর সময় তোমার নিউক্লিয়াসটা তোমার হচ্ছে নিউক্লিয়াস সহ তোমার হচ্ছে ফিশন হচ্ছে, মানে কেটে যাচ্ছে আর কি, নতুন করে তোমার মাইটোসিস হচ্ছে এটার মধ্যে। অ্যামাইটোসিস নামটা কি আবার? মানে স্যার ইউনিসেলুলার গুলোতে সাধারণত আমরা জানি স্যার অ্যামাইটোসিস হয়, মানে সরাসরি বিভাজিত হয়ে। হ্যাঁ, এটা হচ্ছে সরাসরি বিভাজিত হচ্ছে। সরাসরি মানে যে হচ্ছে তোমার নিউক্লিয়াস সহ প্রোটোপ্লাজম আলাদা হয়ে যাচ্ছে, এবং এখানে যেটা হচ্ছে যে দুইটা নিউক্লিয়াস, এই দুইটা নিউক্লিয়াসই হচ্ছে তোমার ওইখানে চলে যাবে, মানে যে দুইটা ভাগে ভাগ হবে ওই দুইটা ভাগেও দুইটা নিউক্লিয়াসের অংশ থাকবে, অন্য ভাগেও দুইটা নিউক্লিয়াসের অংশ থাকবে। যদি ক্যারিওগ্যামিতে তোমার যদি 20টা নিউক্লিয়াস থাকে, যে এখানে যদি 20টা নিউক্লিয়াস থাকে, যে ইন্ডিভিজুয়াল যে দুইটা তৈরি হবে এই দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে 20টা করে নিউক্লিয়াস থাকবে। ক্লিয়ার? নিউক্লিয়াস ওই হিসাবে তোমার ওই যে অ্যামাইটোসিস যেটা বলো ওইটা নরমালি আমরা ওইভাবে বলি না, সেকেন্ড ইয়ার অত ইয়া বলি না, আমরা জাস্ট মাইটোটিক সেল ডিভিশন এটা বলি। বুঝছো? ওরা আমরা অত পেঁচাই না, পেঁচাইতে গেলে এটা আরো ইয়া লাগে। এটা যে বার্ডিং হয়ে যাচ্ছে, বার্ডিং হয়ে যায় তোমার হচ্ছে এই বরাবর এখান থেকে সেল ওয়ালটা আস্তে আস্তে নেমে যাবে, ভেঙে যাবে, এদিকে ভেঙে যাবে, নিউক্লিয়াস সহ দুইটা ভাগ হয়ে যাবে। এতটুকু যত ইজি ভাবে বোঝা যায়। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন এটা যখন ভেঙে গেছে, এটা ইন্ডিভিজুয়াল হওয়ার পর তোমার সোমাটিক সেলগুলো যেটা যে টুয়াইস এন, আমরা জানি এখানে কিন্তু টুয়াইস এন একটা নিউক্লিয়াস আছে, এখান থেকে আমরা নতুন করে আবার মিওসিস হবে। এই যে মিওসিসটা হলো তোমার মিওসিসের ফলে আমরা জানি কি নিউক্লিয়াস থেকে একটা
ডিপ্লয়েড নিউক্লিয়াস থেকে যখন মিয়োসিস হয় তার 4টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ডেভেলপ করে, দুটা মেল টাইপ থাকতে পারে, দুটা ফিমেল টাইপ, কারণ হচ্ছে দুই ধরনের থেকে আসে। তারপরে এক একটা থেকে তোমার হচ্ছে যে স্পোর গুলো তারে এগুলো থেকে তোমার নতুন করে এই যে 3টা 4টা স্পোর গুলো এগুলো ডেভেলপ করে এসপি স্পোর বলে, এটা পুরোটাই একটা অ্যাসকাস, এটা একটা এসপি স্পোর। এখন এসপি স্পোর থেকে মেল টাইপ স্পোর এবং ফিমেল টাইপ স্পোর গুলো বের হয়ে গেল, এসপি স্পোর গুলো বের হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়ে তারা আবার নতুন করে বাডিং করে, যেটার যে হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াস আবার নতুন করে বাডিং করে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ডেভেলপ করবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গুলো ডেভেলপ করলো, এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গুলো আবার নতুন করে কামিং কন্ট্যাক্টে যদি আসে, কোপুলেট হয়, মিক্সড হয়, তখন আবার নতুন করে সেক্সুয়াল রিপ্রোডাকশন স্টার্ট হবে। ক্লিয়ার? স্যার আমরা তো আগে দেখলাম যে অ্যাসকাসের মধ্যে স্যার 8টা স্পোর তৈরি হয়, এখানে কি 4টা তৈরি হয়? এইখানে তোমার হচ্ছে ওইটার থেকে এটা একটু ডিফারেন্ট, আমি তো বললাম এটা হচ্ছে যে এটা আমরা নরমালি হচ্ছে যে এটা ওই ধরনের অ্যাসকোস্পোর বা অ্যাসকোকার্প নাই, যার মধ্যে টিপিক্যাল অ্যাসকাস বলাও যাবে না এটার মধ্যে, ঠিক আছে? তবে এটাকে অ্যাসকাস এবং অ্যাসকোস্পোর থাকে, বললাম না ইন জেনারেলি, কিন্তু আবার বলা হয়েছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাসকাস যদি আমরা বলাইছি যে ইন জেনারেল হচ্ছে যে 8টা অ্যাসকোস্পোর থাকে, কিন্তু কমও থাকতে পারে। এবং এই কমে থাকার ইয়াটা হচ্ছে যে এই যে তোমার ইস্টের মধ্যে সবসময় 8টা থাকবে না, 4টা থাকতে পারে, ঠিক আছে? হ্যালো, টাইম কিন্তু শেষ, জি স্যার। তো বলতে হবে।